ভয়ঙ্কর একটা মাঝারি ধরনের ম্যাটিকুলাস ডিজাইন এখন চলছে। ২৪-এর সময় বলা হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল ২৪। আমি এটা কখনোই মানিনি, এখনও মানব না। কারণ হলো ম্যাটিকুলাস ডিজাইনের অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে দিন-রাত পরিশ্রম করেছি এই ২৪-এর সময়। কেউ আমাকে বলেওনি যে আপনি এটা করেন, ওটা করেন, পরিকল্পনার অংশ হিসেবে এটা। আমাদের ফেস দ্য পিপল ছাড়া মনে হয় না যে কোনো মিডিয়া ওইরকমভাবে কাজ করেছে। সুতরাং আমাদেরকে যেহেতু কেউ ডিজাইনের অংশ করেনি, অন্য কোনো কিছু ডিজাইনের বা পরিকল্পনার অংশ ছিল, এটা আমি কখনোই বিশ্বাস করি না। এগুলো ফাইজলামি কথাবার্তা। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইন হচ্ছে সামনের ইলেকশন ঘিরে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন না, কয়েকজন ছেলেরা সংসদে যাবে, বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কিভাবে যাবে? আমি তো এই ছেলেদের কোথাও কোনো ধরনের ন্যূনতম ভোট পেয়ে সংসদে যাবার মতো সেরকম বিশ্বাস রেখেছে এবং সেরকম তাদের যোগ্যতা, তাদের কোনো কার্যক্রম দেখে মানুষ ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাবে, এরকম কোনো কিছু আমি দেখিনি, নিশ্চিতভাবে দেখিনি। কারণ দেখুন, আমিও এদের পক্ষে ছিলাম। আমিও এখন সামনের নির্বাচনে কোনো ধরনের পরিকল্পনার অংশ হিসেবে কোনো কিছু করা হবে, এটা কখনোই মানা হবে না, কোনোভাবেই মানবো না। কারণ হলো শেখ হাসিনাকে এই জন্য দাঁড়িয়েছেন। যদি তাই হয় তাহলে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো, এবং শেখ হাসিনা কোনো দোষ করেনি সেক্ষেত্রে। সেও পরিকল্পনা করেছে, এখনও যদি পরিকল্পনা হয় তাহলে এই জাতি কোনোভাবে কাউকে ক্ষমা করবে না। আমি তো নাই। কারণ হলো এই ছেলেগুলি অনেকগুলি মানুষকে বোকা বানিয়ে তারা নিজেদের এই ২৪কে নিজেদের পকেটে ঢুকিয়ে যা ধান্দা করার করেছে। এখন সামনের দিকেও এই সংসদে যাওয়ার একটা পায়তারা করতেছে। যাক ভাই, মানুষ যদি ভোট দেয় অবশ্যই দেবে। জামাত ইসলাম তাদেরকে নিয়ে, আমি জানি না জামাত ইসলামের কী ধরনের অর্জন তাদের কাছ থেকে পাবে, তাদেরকে নিয়েছে, ভালো কথা। আমরাও তাদেরকে সমর্থন করেছি, সাপোর্ট দিয়েছি একসময়, যে কারণে তারা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছে। এরপর তারা এই গত ১.৫ বছরে আমাদের এই দেশের জন্য কোনো কিছুই করতে পারেনি। তারা নিজেদের স্বার্থকে উদ্ধার করবার জন্য বিভিন্ন ধরনের আকাম কুকাম তো করেছে, এগুলি দিয়ে বহু টাকা পয়সা, কিন্তু এগুলি নিয়ে একসময় হবে কথা বলবো। এরপর এখন দেখা যাচ্ছে ওইসব টাকা পয়সা দিয়ে তারা এখন সংসদে যাওয়ার জন্য প্রধান শত্রু হিসেবে টার্গেট করেছে বিএনপিকে। এখন আমি যে কারণে ভিডিওটা করছি সেটি হলো যে, দেখুন, আবেগে তো কথা বলে লাভ নেই। আমার কাছে মনে হতে পারে আপনাদের বিপক্ষে কথা বলছি। নো, আমার চেয়ে বড় বাংলাদেশি আর দ্বিতীয় কেউ নাই। আমি বলে রাখলাম আপনাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার শিরায় শিরা, রক্তে রক্তে আমার বাংলাদেশ। আমি আজকে ঢাকার বুকে বসে সাহস করে আমি সবার সমালোচনা করতে পারি, বিকজ আমি সমালোচনা করবার সেই সক্ষমতা, সাহস আমার আছে। সুতরাং আমার সক্ষমতা এবং আমার অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার। কারণ আমি খাইও না, কারো পড়িও না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। স্পষ্টভাবে শুনে রাখুন। কথাগুলো বলছি এই কারণে, কারণ বহুত কষ্টের অর্জিত এই ২৪-এর পরবর্তী বাংলাদেশ নিয়ে তালবাহানা কোনোভাবেই আমরা সহ্য করব না। এটা মাথায় রাখতে হবে। আজকে আমি আপনার পক্ষে বলছি, কালকে আপনার বিপক্ষে যেতে পারে। বাট মনে রাখবেন, সর্বসাকুল্যে আমি বাংলাদেশের পক্ষে, আমার দেশের পক্ষে, আমার জনগণের পক্ষে আমি সবসময় অবস্থান শক্তভাবে নিয়েছি, নিব। মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মেটিকুলাস ডিজাইনটা কেন বলছি? দেখেন, কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহ অনেক ভালো ছেলে। তার ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি অনেক ভালো, আমারও ভালো। তাহলে সে যদি ভালোই হয়ে থাকে, সে যদি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সংসদে যেতে চায়, কেন সে তার কাছে যে ডকুমেন্ট ছিল সেখানকার স্থানীয় বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি, সেই মুন্সির বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে, সে কেন অভিযোগটা এনেছে যখন নমিনেশন পাকাপোক্ত হয়েছে, যখন নমিনেশন আর মানে বাতিল করবার সুযোগ ছিল না, অথবা নতুন কোনো কাউকেও বিএনপি দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না, ওই সময়টাতে সে কেন এই ধরনের অভিযোগটা আদালতে দিল? এর কারণ হলো, সে অপেক্ষা করেছে যে যখন সকল প্রসেস শেষ হয়ে যাবে, তখন এমন এক মুহূর্তে সে এই রিট করবে মঞ্জুর হাসান মুন্সির বিরুদ্ধে, যখন আর বিএনপির সুযোগ থাকবে না দ্বিতীয় কাউকে চুজ করতে। সেটাই করেছে। সেটা করে সে, এটি রাজনৈতিক খেলা নয়, এগুলি হলো পেছনে ছুরি মারা। পেছনে ছুরি মেরে তুমি বা জনাব হাসনাত আবদুল্লাহ, আপনারা নির্বাচন তো করার প্রয়োজন নেই। আপনি নির্বাচন বাদ দিয়ে সরাসরি এখন সংসদে ঢুকে যেতে পারেন। কারণ আপনি চেয়েছেন যে আপনি নির্বাচনবিহীন, ভোটবিহীন সংসদ সদস্য হতে, সেটি হয়েছে। আপনি আপনার প্রভাব খাটিয়ে আপনি যা করার করেছেন, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। ঠিক আছে, গেল এক, সে আদালতের মাধ্যমে সব কিছু করেছে। আমরা এতটা বোকা নই। আমি মনে করি যে হাসনাত আবদুল্লাহ এমনিতেও তার সাথে যদি নির্বাচনও করতো,
ভালো ভোট পেয়ে হয়তো জয়যুক্ত হতে পারত। কিন্তু এভাবে খালি মাঠে গোল দিয়ে সে যদি এমপি না মন্ত্রীও হয়, বিশাল কিছু হয়, অন্ততপক্ষে আমার কাছ থেকে সে অত বেশি প্রশংসা পাবে বলে মনে হয় না। হ্যাঁ, কারণ সে একবারে নিজেকে বিশাল যোদ্ধা মনে করে যেভাবে বাংলাদেশ চেয়েছিল, সে বাংলাদেশে সে নিজের স্বার্থে সব কিছুকেই সে বিকিয়ে দিয়েছে। আর এখানে গণতন্ত্রের কোনো কিছু রইল না তার আসনে অন্ততপক্ষে। দ্বিতীয় আসলে আজকে আমি কেন ভিডিওটা করছি, আজকে দেখলাম সেই আমাদের কমিশনের কাইয়ুম সাহেব, বিএনপির বাড্ডা এলাকার বা বসুন্ধরা এলাকা থেকে যিনি দাঁড়িয়েছেন, ঢাকা 11 মনে হয়, এখন নাহিদ ইসলাম সেখানে। নাহিদ আজকে রিট করেছে কাইয়ুম সাহেবের বিরুদ্ধে যে তিনি বিদেশি নাগরিক, যে বিদেশি নাগরিকের বিষয়টা স্পষ্ট করেছেন জনাব কাইয়ুম সাহেব কয়েকদিন আগে, যে তার এরকম ধরনের কোথায় কী বানবাতুল টাইপ একটা নাম আছে এক দেশের, সেখানকার নাগরিকত্ব নিয়েছে। অথচ এই শেখ হাসিনা কাইয়ুম সাহেবকে, কাইয়ুম সাহেব যখন বাংলাদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় ছিল বছরকে বছর, সেখানে থেকে কিন্তু এই ভদ্রলোক মানে নিজের জীবনের সব কিছু হারিয়েছে। ওইখানেও তাকে সেখান থেকে ধরে এনে বাংলাদেশে নিয়ে এনে ফাঁসিতে ঝুলাবার জন্য, কারণ উনি প্রায় শতখানেক কাছাকাছি মামলার আসামি, ওনাকে বাংলাদেশে এনে বিচার করে, আর হাসিনার আমলে কী ধরনের বিচার হতো আপনারা তো ভালো করে জানেন, এনে তাকে দেখা যাচ্ছে যে মেরে ফেলার একটা চেষ্টা করেছিল। এরপর জাতিসংঘের সহায়তায় সে কাইয়ুম সাহেব কোনোরকম বেঁচে গেছে, তাকে আনতে পারেনি শেখ হাসিনা সরকার। তো তৎকালীন সময় কাইয়ুম সাহেব কিন্তু একটা ফ্যাক্টর ছিলেন, উনি তখন থেকে যুদ্ধ করছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার। আমার কাইয়ুম সাহেবের সাথে কিছু, কারণ কাইয়ুম সাহেবকে চিনি, উনি আমাকে চেনেন, আমার অফিসেও আসছেন, সবাই যেভাবে আসেন উনিও আসছেন, আমার একটা মোটামুটি ওনার সম্পর্কে জানার সুযোগ হয়েছে। আমার জায়গা থেকে আমার দায়িত্ব মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত। এখন কথা হলো যে এই মুহূর্তে এসে রিট করার কারণ কি? নাহিদও কি খালি মাঠে গোল দিতে চায়? এরা কি ঠিক নির্বাচনবিহীন সংসদে যেতে চায়? তাহলে এই যে ডিজাইনগুলি, এতদিন কোনো কথা বললো না নাহিদ সাহেব, আজকে এসে যখন আর মানে রিট করলে পরে আমার কাছে আদালতের এই ধরনের রায়গুলি নিয়ে কুমিল্লার আবার সেই গফুর মিয়ার ব্যাপারে রায় দিয়েছে, এমন সময় এসে এই খেলাগুলি কেন খেলছে? এই খেলাগুলি খেলার মানে হলো যে কোনো রকম খালি মাঠে গোল দেওয়ার যে টেন্ডেন্সি, এটি ছিল আওয়ামী লীগের আমলে, যেটির বিরুদ্ধে লড়াই করেছি আমরা, যেটির বিরুদ্ধে কথা বলেছি বহুদিন বহু যুগ যাবৎ। এখন আবারও এরকম একটা পরিকল্পনার অংশ হিসেবে এই কাজগুলি করা হচ্ছে কিনা আমার বড় একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম। যেই দলেরই হোক, কালকে যদি বিএনপি থেকেও এই ধরনের কোনো কিছু করা হয়, আমি বিএনপির বিরুদ্ধে বলবো, জামাত ইসলামের বিরুদ্ধে বলবো, সবার বিরুদ্ধে বলবো। আমি 100% রং করতে পারি, কিন্তু আমি সরকারের খাই না, আমি জনগণের টাকায় খাই না। সুতরাং আমার পেছনে বা আমি কি বলতেছি এগুলি বাদ দিয়ে, আমি কি করতেছি এগুলি বাদ দিয়ে আমি বলতেছি কি, যারা জনগণের টাকায় চলে, জনগণের ট্যাক্সের টাকায় চলে, জনগণের মানে এই দেশের কোনো না কোনো দায়িত্ব পাওয়ার আশায় চলে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলবার অধিকার আছে। আমার বিরুদ্ধে বলুন, কিন্তু আমি আপনার খাই না পড়ি না, যে যারা আপনার খাবে পড়বে তাদের বিরুদ্ধে আপনার কথা বলবার অধিকার আছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, বোঝার চেষ্টা করুন, অনেক কষ্টে আপনারা যে দেশ এনেছেন, সেই দেশটাকে আসলেই কি আপনাদের মতো করে চলছে কিনা, চলার সুযোগ হচ্ছে কিনা, নাকি এখানে কোনো ধরনের পরিকল্পনা অংশ হিসেবে আমাদের দেশকে আবারও আগের পর্যায়ে নিচ্ছে কিনা, তাদের বিরুদ্ধে হোক আপনার পাশের মানুষ, কথা বলুন। কারণ এখন আর আপনাদের ভাষায় ফ্যাসিস্ট নাই, কিন্তু যারা আছে তারা ফ্যাসিস্ট হোক, এটা আপনারা চান? আমরা চাই না। প্লিজ, আপনার পছন্দের মানুষ হতে পারে, কিন্তু আমি যে কথাগুলি বলছি এগুলি একটু মাথায় ঢুকিয়ে কথা বলুন। যারা আপনার ভালোবাসাকে পুঁজি করে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলুন, তাহলে আপনারই ক্ষতি তারা যে কোনো মুহূর্তে করতে পারে। মাথায় রাখবেন, 24-এর চেতনাকে লালন করেন, 1971 সালের চেতনাকে ধারণ করেন, তবে আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। সালাম।